অফিডিয়ান পর্ব সংখ্যা ৪৩-৪৪। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সাফওয়ানের বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে গেল যেন। বিমূর্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ও রুমাইশার মুখ পানে। তীব্র ব্যথায় বুকটা ঝাঁঝরা হওয়ার উপক্রম হলো ওর। শেষবারের মতো রুমাইশার ওই নিস্তেজ হয়ে যাওয়া মায়াভরা মুখটাকে কেমন মন ভরে দেখে নিয়ে দুহাত দিয়ে রুমাইশার মুখে হাত বুলালো সাফওয়ান। কিন্তু ওর হাত দুইটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। প্রাণ ভরে ওর রিমুকে একটু ছুঁয়ে দিতে পারল না। হাত দুটো কেন যেন কোনোভাবেই রিমুকে স্পর্শ করার সমাপ্তি টানতে চাইছে না। কোনোভাবে তারা তৃপ্ত হতে চাইছে না। চোখ ফেটে পানি আসতে চাইল সাফওয়ানের। কাপা হাতটা রুমাইশার সারা মুখে বুলিয়ে দিয়ে শরীরটা ঝুঁকিয়ে রুমাইশার কপালে চুমু খেলো ও। আর তখনই রুমাইশার মুখের ওপর টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সাফওয়ানের চোখ থেকে। রুমাইশার চোয়াল বেয়ে সেটা গড়িয়ে পড়ল বিছানার ওপর। তারপর আবার সোজা হয়ে বসল সাফওয়ান। রুমাইশার নির্লিপ্ত মুখখানা আবারও একবার কাপা হাতটা দিয়ে বুলিয়ে দিয়ে স্ট্রেচার থেকে উঠে দাঁড়ালো ও। আর এরপর ধীর পায়ে ল্যাবের পাশে দাউ দাউ করে জ্বলা আগুনের উদ্দেশ্যে পা বাড়ালো ও। কয়েক পা যাওয়ার পরে সাফওয়ানের চোখের পানি আর বাধা মানল না। অঝোর ধারায় সেগুলো সাফওয়ানের রুক্ষ চোয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকলো নিচে। মুখে ফুটে উঠল ওর বেদনার নিদারুণ ছাপ। চোখ দুইটা এমন বিচ্ছেদ মানতে না পেরে যেন তীব্র ব্যথায় কুঁচকে গেল। কিন্তু সাফওয়ানের সেই বুকফাটা কান্নার কোনো শব্দ হলো না। সমস্ত কান্নার আওয়াজগুলো গলা পাকিয়ে ঠেলে উঠতে গলাতেই উঠে গেল। অসহ্য রকমের যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের বুকের মাঝখানটাতে। মনটা খুব করে চাইল রুমাইশের এই স্নিগ্ধ মুখটার দিকে আর ও একবার চোখটা ঘুরাতে। কিন্তু ওর দেহটা ঘুরল না। চোখ মুখ শক্ত করে দৃঢ় পায়ের হেঁটে চলল ও সেই সহস্ত রচিত দাবানলের দিকে। রেপিটাইলের ল্যাবে ঢোকার আগ মুহূর্ত এসে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মাথা তুলে ছাদের দিকে দৃষ্টিপাত করল ও। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে চোখ দুইটা বন্ধ করে ক্ষমা প্রার্থনা করল ও। নীরবে সৃষ্টিকর্তার নিকট শুধু একই কথা আওড়াতে থাকলো, ইয়া রব, আমার প্রয়োজন নেই আর এই জীবনের। এই হাত দুটোকে আর কোনো মৃত্যুর জন্য দায়ী করতে চাই না আমি। আমার প্রিয়তমা স্ত্রী, আমার রিমু আজ আমার কারণে এই পৃথিবী ছেড়েছে। যাকে এত এত ভালোবেসেছি, আজ তাকেই আমি শেষ করে ফেললাম নিজের হাতে। খুন করেছি আমি ওকে। আমার কোনো ক্ষমা হয় না। আর এখন আমি যা করতে চলেছি তার জন্য জাহান্নাম চিরকালের জন্য নির্ধারিত হয়ে যাবে আমার জন্য। কিন্তু আমি আর চাই না এ জীবন। অনেক সহ্য করেছি। আর পারছি না ইয়া রব। আর ধৈর্য নেই আমার। ক্ষমা করবেন আপনি আমাকে। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে নিজের হাতে শেষ করতে এগিয়ে চলল সাফওয়ান। জীবনের ওপর আর কোনো মায়া কাজ করছে না ওর। পরিবারের কারো কথায় ওর মনে দাগ কাটাতে পারছে না। সব শেষ হয়ে গেছে ওর। আর কিছুই বাকি নেই। আকাশের দিক থেকে ধীরগতিতে চোখ নামালো সাফওয়ান। এর পৃথিবীর কাছে ওর আর কিছুই চাওয়ার নেই। এই জায়গাটার প্রতি বিতৃষ্ণা হয়ে এসেছে ওর। প্রয়োজন নেই আর ওর এমন পৃথিবী। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষবারের মতো নিজের মনের তৃষ্ণা মেটাতে দূর থেকে একবার নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের ভালোবাসার দিকে চোখ ফেরালো সাফওয়ান। আর ফিরেই হতভম্ব হয়ে গেল ও। কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা সরলরেখাটা আবারও উঁচু নিচু হয়ে তালে তালে বয়ে চলে রুমাইশার প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর সেটা দেখে সাফওয়ানের ছুটে যাওয়া প্রাণ যেন ফিরে এলো ধরে। খুশিতে আত্মহারা হয়ে ডুকরে কেঁদে উঠল ও। স্বস্তির শ্বাস ছেড়ে মেঝেতে হাঁটু গেড়ে ওখানেই বসে পড়ল সাফওয়ান। তারপর আকাশের দিকে মুখ তুলে উচ্চস্বরে বলে উঠল, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, অসীম দয়া আপনার। কোটি কোটি শুকরিয়া আপনার প্রতি। সারা জীবন শুকরিয়া আদায় করলেও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কখনোই শেষ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আপনি। আমার করা সমস্ত পাপকর্ম ক্ষমা করবেন আপনি। আমার কোনো অপকর্মের প্রভাব যেন আমার রিমুর ওপর না পড়ে ইয়া রব। আমার স্ত্রী, আমার কলিজাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আমার কাছে। আপনার অশেষ রহমত। তাকে আপনি দীর্ঘ হায়াত দান করুন। ইয়া রব, আমিন। আর এরপরে মেঝে থেকে উঠে ও দৌড়ে চলে গেল স্ট্রেচারের নিকট। আর তারপর শয়নরত রুমাইশাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো ওর সমস্ত মুখে। রুমাইশার শ্বাস চলছে আবার স্বাভাবিকভাবে। হৃদযন্ত্রটা স্পন্দিত হচ্ছে আবার দিগ্বিগ গতিতে। স্বল্প সময়ের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল ওর, কিন্তু মস্তিষ্ক সচল ছিল। খানিকক্ষণ হৃদযন্ত্র বন্ধ হয়ে আবারও গতি ফিরে পেয়েছে। সাফওয়ান নিজের মুখখানা রুমাইশার মুখের ওপরে রইল।
রুমাইশের ঠান্ডা নিঃশ্বাসটাকে নিজের মুখের ওপর অনুভব করতে থাকলো ও। তারপর নিজেও একসময় স্ট্রেচারের ওপরে উঠে রুমাইশের পাশে রুমাইশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শরীর মন সবই ক্লান্ত ওর। রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিয়ে নিজের ঠোঁটের ওপর রিমুর হাতের ওপরিভাগটা চেপে ধরে রইল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ও যে রিমুর প্রাণনাশের কারণ হতে চলছিল, তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো ও। আর অপর পাশে এতদিনে যত্নে পেলে পুষে রাখা রেপিটাইলের বাগানটা জ্বলে পুড়ে অঙ্গার হতে থাকলো। বাড়িতে রুনিয়া পাগল প্রায়। তার সাফওয়ানের সাথে কোনোভাবে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। সেই দুপুরবেলা লাস্ট সাফওয়ানের ফোনে কল ঢুকেছে। এরপর থেকে সাফওয়ান রুমাইশা দুজনের ফোনই বন্ধ দেখাচ্ছে। ইশতিয়াক আহমেদ থমথমে মুখে বসে আছেন। ছেলের কথা কাউকে জিজ্ঞেসও করতে পারছেন না, কারণ ওর ছেলে কারো বাড়িতে যায়নি কখনো, আর ছেলেকেও কেউ দেখেনি কোনোদিন। তার উপর ওর সাথে রুমাইশা আছে। কোথায় আছে, কি করছে ভেবে উদ্বিগ্ন হয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকলেন তিনি। ও বাড়িতে আয়েশাও মেয়ের শোকে বুক ভাসাচ্ছেন। রুমাইশার সাথে তাদের রাফসানো চলে আসার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি, ফোনেও পাচ্ছেন না। রুনিয়ার কাছে কল দিলে শুনলেন যে সাফওয়ানকেও পাচ্ছেন না তারা। আর সেটা শোনার পর থেকে আয়েশাকে ঠেকানো যাচ্ছে না। রাফসান তাদের কাউকে বলেনি যে আমেরিকা থেকে একদল মাফিয়া এসেছে সাফওয়ানকে খুঁজতে, কিন্তু ওর মনে মনে ভীষণ রকম চিন্তা হচ্ছে। মন বারবার বলছে সাফওয়ান কোনো বিপদে পড়েছে, কিন্তু ও কি করবে, ওর কোনো কিছুরই করার নেই। যদি সাফওয়ান ধরাশায়ী হয়ে তাদের কাছে আসে, তাহলে রাফসান তো ওদের কাছেই কিছুই না। এত সন্দেহ হওয়ার পরও রাফসান কাউকে কিছুই জানালো না, নিজের মনেই রাখলো সব কথা। ও বাড়িতে শাফিন মন খারাপ করে বসে আছে। ভাইয়ের এই অবস্থার কথা চিন্তা করেই ভয় লাগছে ওর। ভাইয়া ঠিক হয়েছে তো? সাফওয়ান আর রুমিকে ফোনে না পেয়ে শাফিন আবারও একবার এসেছিল সবাইকে লুকিয়ে ভুতুড়ে কুড়িঘরের কাজ চাই, কিন্তু পূর্বের যে পাসওয়ার্ড দিয়ে ওরা দরজাটা খুলতে পেরেছিল সেটা আর কাজ হয়নি। পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে। তাই ভেতরে আসলেই কি হচ্ছে তাও জানতে ব্যর্থ হয়েছে। আবার কাউকে বলতেও পারছে না সাফওয়ানের ল্যাবের কথা, কারণ সেটা খুবই গোপনীয় বিষয়। এই ল্যাবের কথা কাউকে বলা মানেই সাফওয়ান ভাইকে বিপদে ফেলা। তাই মুখ বুজে পড়ে রইল ও। রুনিয়া ছেলের শোকে বিলাপ করছেন। এখন পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিন সাফওয়ান তার সাথে কোনো কথা বলেনি, কিন্তু কাল সকাল থেকে সাফওয়ানের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ হয়নি। 24টা ঘন্টা পার হয়ে গেছে এর মাঝে, কিন্তু তার ছেলের বউ কোনো খোঁজ পাচ্ছে না তিনি। থেকে থেকে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন রুনিয়া। ইশতিয়াক পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ওনার নিজেরও গলা ভারী হয়ে আসছে। শাফিন বসে আছে মুখে হাত দিয়ে মায়ের পাশে। সকালবেলা সাফওয়ানের ঘুম ভাঙল। সারা রাত রুমাইশাকে জড়িয়ে কেটে গেছে ওর। শরীরটা দুর্বল লাগছে ওর অনেক। গত 24 ঘন্টায় কিছুই খাওয়া হয়নি ওদের দুজনের। খিদেতে পেটের ভেতরটা গড়গড় করছে। রুমাইশার এখনো জ্ঞান ফেরেনি একবারও। সাফওয়ান শোয়া থেকে উঠে বসলো। ফ্লুইডগুলোর প্রভাব রুমাইশার শরীরে কেমন পড়বে সেটা নিয়ে এখনও সন্দিহান সাফওয়ান। ও এখন শুধু রুমাইশার জ্ঞান ফেরার অপেক্ষায়। সাফওয়ান স্ট্রেচার থেকে নেমে বেডরুমে গেল। বেডরুমে সবসময় কিছু শুকনা খাবার রাখেও। কাজ করতে করতে খিদে পেলে সেগুলোই খায়। সাফওয়ান এসে কাবার্ডের ওপরে থরে থরে সাজিয়ে রাখা শুকনা খাবারগুলো কৌটা নামালো। তারপর সেগুলো নিয়ে বিছানার ওপরে রাখলো। বন্ধ হয়ে যাওয়া ফোনটা বিছানার ওপরেই ছিল। সেটা হাতে নিয়ে সুইচ টিপল সাফওয়ান। ফোনটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। চার্জারটাও তো এখানে নেই। বাসার সবাই হয়তো চিন্তা করছে। নিজের স্টাডি টেবিলের কাছে গেল ও। একটা বাটন ফোন ও সবসময় এখানেই রেখে দেয়, ইমার্জেন্সি হিসেবে। যদিও এখন পর্যন্ত কাউকে এই ফোন দিয়ে কল দেওয়া হয়নি। স্টাডি টেবিলের ডান কোনায় রাখা বাটন ফোনটা উঠিয়ে অন করলো সাফওয়ান। তারপর শাফিনের ফোনে কল লাগালো। শাফিন বসেছিল মায়ের পাশে। মাকে সামলানো দায় হয়ে পড়েছে। কান্নাকাটি করছেন তিনি রাত থেকে। সারা রাতে দু চোখের পাতা এক করেনি তিনি। ক্লান্ত হয়ে গেছেন, তারপরও কেঁদে চলেছেন। হঠাৎ অচেনা নম্বর থেকে কল আসে, শাফিন কেটে দিল। এখন ওর মোটেই কোনো কল ধরতে ইচ্ছে করছে না, কিন্তু পরপর আরও কয়েকবার একই নম্বর থেকে কল আসে। শাফিন এইবার বাধ্য হয়ে মায়ের পাশ থেকে উঠে গেল ফোনটা রিসিভ করার জন্য। ডাইনিং টেবিলের কোনায় গিয়ে ফোন রিসিভ করে একরাশ বিরক্তি নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সাফওয়ানের গলা শুনে লাফিয়ে উঠল শাফিন। তারপর উত্তেজিত গলায় বলল, ভাইয়া তোমরা কোথায়? তোমাদেরকে আমরা কোনোভাবেই ফোনে পাচ্ছি না। মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। আমি যদিও বলিনি যে তোমরা ল্যাবে আসো,
আমি একবার গিয়েছিলাম ল্যাবের ওখানটায়, পাসওয়ার্ডও দিয়েছিলাম, কিন্তু দরজাটা খোলেনি। তোমরা কি ওখানেই আছো নাকি অন্য কোথাও গেছো? তুমি এখন ঠিক আছো? রুমি আপু কোথায় আছে? সাফওয়ানকে প্রশ্নে জর্জরিত করে ফেলল সাফিন। এতগুলো প্রশ্নের একসাথে করাই সাফওয়ান কোনোটার উত্তর আগে দেবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি ঠিক আছি, রিমু আমার কাছেই আছে। আমরা এখন ল্যাবের ভেতরে আছি, আর ল্যাবের দরজা খোলেনি, কারণ একবার ল্যাবের পাসওয়ার্ড করাক করলে পরের বার নতুন পাসওয়ার্ড নিজে নিজেই সেট হয়ে যায়। একই পাসওয়ার্ডে দ্বিতীয়বার দরজা আর খোলা যায় না বাইরে থেকে। ফোনটা মায়ের কাছে দিয়ে আমি কথা বলছি। শাফিন ঠিক আছে বলে দ্রুত পায়ে ফোনটা নিয়ে রুনিয়ার কাছে এসে দাঁড়ালো। বলল, মা, সাফওয়ান ভাইয়ার ফোন। রুনিয়া শাফিনের দিকে একবার বিস্মিত নয়নে তাকিয়ে সাথে সাথে ফোনটা শাফিনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এই তুই কোথায়? হ্যাঁ, গত 24 ঘন্টার ভেতরে তোর কোনো খোঁজ নেই? ফোন তো ধরিসনি, একটা কল করারও প্রয়োজন মনে করিসনি। কি এমন কাজে ব্যস্ত আছিস তোরা যে একটা কল ধরারও সময় পাস না? হ্যাঁ? সাফওয়ান মাকে শান্ত করার জন্য গলাটা যতটা সম্ভব নরম করে বলল, মা, আমরা একটু বেরিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল আমাদের দুজনেরই, তাই কল রিসিভ করতে পারিনি। আর চার্জারটাও ভুলে ফেলে এসেছি বাড়িতে, তাই পরে তোমাদের কল ব্যাক করব সেই উপায়ও ছিল না। এরকম ভুল আর হবে না কখনো। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব। কোনো প্রয়োজন হলে এই নাম্বারেই কল দিও তুমি। সাফওয়ানের কথায় কান্না থেমে গেল রুনিয়ার। ফুপাতে ফুপাতে বললেন, রুমি কই? ওর কাছে দে, আমি কথা বলবো ওর সাথে। ও কেন আমাকে একটু বলে গেল না, আমি শুনবো ওর কাছে। সাফওয়ান আবারও আগের মতো করেই বলল, ও তো ঘুমাচ্ছে মা, আর ওর কোনো দোষ নেই। আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম। ও ঘুম থেকে উঠলে আমি তোমার সাথে ওকে কথা বলিয়ে দেব মা। তুমি আর হাইপার হইও না। আর আয়েশা মামিদেরকেও জানিয়ে দিও একটু, নইলে ওনারাও চিন্তা করবেন। আমরা রাতের ভেতরে ফিরে আসার চেষ্টা করব। তুমি আর মন খারাপ করো না। রুনিয়া চোখের পানি মুছতে মুছতে বললেন, ঠিক আছে, আমি আয়েশাকে ফোন করে জানাচ্ছি। আর তোরা আয় একবার বাড়িতে। এভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির লোকগুলোকে টেনশনে ফেলে ঘোরাঘুরি তোদের আমি বের করাবো। আয় শুধু একবার। সাফওয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে মা, আমরা ফিরে আসি। তারপর তুমি যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। এখন তুমি আর কান্না করো না, ফোন রেখে ঘুমাও একটু। শাফিন বলল, তুমি নাকি ঘুমাওনি সারা রাত, ঘুমিয়ে নাও একটু মা, আমরা শীঘ্রই চলে আসব। রুনিয়া আচ্ছা বলে ফোনটা কেটে দিলেন, আর তারপর ফোন লাগালেন আয়েশার কাছে। সাফওয়ান আর রুমাইশের কীর্তিকলাপের বিবরণ দিলেন। রুনিয়া কল কেটে দিলে সাফওয়ান হাফ ছেড়ে বাঁচল। রুমাইশা ল্যাবে একা আছে। ফোনটা আবার টেবিলের ওপরে রেখে রুমাইশাকে একবার দেখে আসার জন্য ল্যাবে ঢুকলো সাফওয়ান। তারপর ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো স্ট্রেচারে শয়নরত রুমাইশার দিকে। খুব ভালো করে লক্ষ্য করলো সাফওয়ান রুমাইশাকে। গলায় কামড়ের দাগগুলো আগের মতো আর স্পষ্ট নেই। ক্ষতগুলো যেন অল্প সময়ের ভেতরে অনেকখানি সেরে উঠেছে। ক্ষতের আশেপাশে নীল হয়ে যাওয়া শিরা উপশিরাগুলোর নীলবর্ণ ফ্যাকাশে হয়ে আছে। আঙুলগুলো নড়ছে ওর মাঝে মাঝে। চোখের পাপড়িগুলোতে কম্পনের আভাস পাওয়া যাচ্ছে। খুব দ্রুতই হয়তো জ্ঞান ফিরে আসবে রুমাইশার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমাইশার পাশে মেঝেতে পা ঠেকিয়ে বসল সাফওয়ান। রুমাইশাকে আরও একবার ভালো করে দেখে নিয়ে ওর কপালে শব্দ করে একটা চুমু খেলো। কাল রাতেও রুমাইশার মুখে একটা অসহায়ত্বের ছাপ স্পষ্ট দেখেছিল ও, কিন্তু সেটা এখন আর নেই। ঘুমন্ত রুমাইশাকে ঘুমের মাঝেই বেশ প্রাণবন্ত লাগছে। চোখ মুখের শুকিয়ে যাওয়া ভাবটা অনেকটাই কেটে গিয়েছে। সাফওয়ান রুমাইশার দিক থেকে মুখ ফিরিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। রিমু হয়তো জ্ঞান ফিরবে খুব দ্রুতই। খিদেও লাগবে খুব ওর। বেডরুমে চিরা রাখা আছে, কুকিজ আছে কয়েক রকমের, আর আছে চা পাতা আর কফি। ল্যাবের ছোট্ট ডিপ ফ্রিজটাতে আইসক্রিম, টক দই, মিষ্টি দই সবই আছে। রিমু খেতে চাইলে দিবে, ওর নিজেরও তো খাওয়া দরকার। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বেডরুমে যাওয়ার জন্য স্ট্রেচার থেকে নেমে পা বাড়ালো সাফওয়ান। আর তখনই পেছন থেকে হাতে টান পড়ল ওর। চৌকিতে পেছন ফিরে চাইল ও। রুমাইশা পিট পিট করে তাকিয়ে আছে ওর দিকে, মুখে ওর মিষ্টি হাসি। রুমাইশাকে এইভাবে সজ্ঞানে সুস্থ সবল দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠল সাফওয়ান। আর তারপরে প্রবল আনন্দে প্রাণ খোলা হাসি হেসে রুমাইশার বাহুতলে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। আর তারপর নিজের মুখটা রুমাইশার গলার কাছে ওর খোলা চুলের ভেতরে লুকিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে একবারে পিষে ফেলল যেন। সাফওয়ানের এমন কাণ্ড কারখানায় রুমাইশা খিলখিল করে হেসে উঠল।
সাফওয়ানের এই আনন্দ আটখানা হওয়া চেহারা দেখে ওর প্রচণ্ড ভালো লাগছে। ওই হিংস্র গভীর মুখখানায়ও যে এত হাসতে পারে সেটা ওর ধারণাতেও ছিল না। রুমাইশা নিজেও তার হাত দুখানা সাফওয়ানের কাঁধের ওপর দিয়ে সাফওয়ানকে আলিঙ্গন আবদ্ধ করে নিল। অনেকক্ষণ এভাবেই কাটল, যেন কেউ আর কাউকে ছেড়ে দিবে না, বাকি জীবন এভাবে পার করে দিবে। সাফওয়ান রিমুকে ওভাবে কোলে নিয়ে সমস্ত ল্যাবের এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়ালো অনেক সময় ধরে। আর রিমু নিশ্চিন্ত মনে সাফওয়ানের বুকে মুখ লুকিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে সাফওয়ানের কোলে বসে রইল। দুজনের কেউই কোনো কথা বলল না এত সময়ের ভেতরে, শুধু অনুভব করলো একে অপরকে। হারিয়ে যেতে নিয়েও না হারানো দুই কপোত-কপোতির আনন্দিত সুন্দর ভালোবাসায় সারাজীবন রসখসহীন এক্সপেরিমেন্ট দেখে আসা ল্যাবটাও যেন পুলকিত হয়ে উঠল। সেদিন রাতেই বাড়ি ফিরল ওরা দুজন। রুনিয়া তো আচ্ছা মতন বকে দিলেন দুজনকেই। বললেন, এখন থেকে প্রেম করতে যেখানেই যাক না কেন বাসায় যেন বলে যাই। আর এই রকম চার্জার ফেলে রেখে ফোন নিয়ে বেরিয়ে যাওয়ার স্বভাব যেন দুজনেই বদলায়। সাফওয়ান আর রুমাইশা দুজনে মাথা নিচু করে রুনিয়ার বকাবকি শুনল। আর মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। তাতে রুনিয়া আরও রেগে গেলেন। আর তারপর রাগটা স্মিত হতে আদরে আদরে ভাসিয়ে দিলেন ছেলে আর ছেলের বউকে। ইশতিয়াক যদিও বেশ কিছু বললেন না, তার বউয়ের যে অ্যাকশন তাতে তার নিজেরই আর কিছু বলার লাগলো না। শুধু সাফওয়ানকে বলে দিলেন যে সে যেন আরও বেশি দায়িত্ববান হয়। ও বাড়িতে আয়েশা শামসুলকে জানিয়ে দেওয়া হলো যে সাফওয়ানরা ফিরেছে বাড়িতে, তারা যেন আর চিন্তা না করেন। খবর শুনে রাফসানেরও ঘাড় থেকে দুশ্চিন্তা নামলো, কিন্তু সাফওয়ানের ওপর রাগ হলো না ওর, বরং বোনকে নিয়ে এমন লাপাত্তা হওয়ার ঘটনায় বেশ খুশিই হলো যেন। কিন্তু এর ভেতরের ঘটনা ওর কিছুই জানা নেই। আর এদিকে পুরো একটা দিন কিছুই না খাওয়া সাফওয়ান আর রুমাইশা ডাইনিং টেবিলে বসে গান্ডে পিণ্ডে এক গাদা খাবার খেয়ে শেষ করে টলতে টলতে নিজেদের রুমে চলে গেল। আর বাকিরা হাঁ করে শুধু দেখলো ওদের খাওয়া। পরদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান রুমের বাইরে এসে ছাদে বসে বসে ল্যাপটপে কলেজের ক্লাসের জন্য কোশ্চেন পেপার রেডি করছিল। কাল কলেজে একটা ক্লাস টেস্ট নেওয়ার আছে ওর। রুমাইশা রুমে বসে বই পড়ছিল। আগামীকাল একবার ওকে কলেজে যেতে হবে। ক্লাস শুরু হবে ওদের পরশুদিন থেকে। তাই কাল সেলিম স্যার কিছু নোটিশ দিবেন বলেছে, সেগুলোই আনতে যেতে হবে। রাত 11টা নাগাদ সাফওয়ানের ফোনে রাফসানের কল এলো। সাফওয়ান রিসিভ করার পর রাফসান কুশল বিনিময় করা শেষে বলল, লুকাসের মাফিয়া গ্যাংটা খুলনার দিকে আসছে, শুনছো নিশ্চয়ই? সাফওয়ানের ভুরু কুঁচকে গেল। চিন্তিত ভাবটা মুখে ফুটে উঠল ওর স্পষ্টভাবে। রুমের দিকে তাকিয়ে রুমাইশাকে একবার দেখে নিয়ে ও উত্তর করল, হ্যাঁ শুনেছি। আমার ট্র্যাকারটা আমি কুষ্টিয়াতে ফেলে এসেছি। ওরা খুলনাতে এসে আগে ওখানেই যাবে আমার ধারণা। আর রিমুর পাসপোর্ট আজকে হাতে এসেছে আমার। ওর ভিসা রেডি করতে দিয়েছি আমি, কিন্তু সময় লাগবে কিছুদিন। আমার ভিসা রেডি আছে। রিমুকে আমি পারলে আজই জানাবো সব কিছু, তারপর বাড়িতে জানাবো। কিন্তু ভিসা পাওয়ার আগে যদি ওরা তোমাদেরকে পেয়ে যায়। সাফওয়ান কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ছাদের কিনারায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর বলল, কাল রিমুকে কলেজে যেতে হবে নোটিশ আনতে। কলেজ থেকে ফেরার পর বিকেলবেলা ওকে আমি ওদের বাড়িতে দিয়ে আসবো। আমি আমার ল্যাবেই থাকবো এই কয়েকদিন। ওর ভিসা রেডি হলে তোকে আমি জানাবো। তখন ভেবে দেখব কিভাবে কোথায় যাওয়া যায়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আমার রিমুকে নিয়ে। ওর সেফটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এমন সময় রুমাইশা বাইরে এলো। সাফওয়ান ফোনে কথা বলছে দেখে সাফওয়ানের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে নিজেও ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, এমন জায়গায় যেন সাফওয়ানের কথা ওর কানে না আসে। তারপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো ও। রুমাইশাকে ছাদের কিনারায় দেখে একবার তাকালো সাফওয়ান, তারপর আবার রাফসানের সাথে কথা বলায় মন দিল। কিন্তু তখনই খটকা লাগলো ওর একটা। রাফসান ওপাশে থেকে বলছে, ঠিক আছে, কাল তুমি রুমিকে নিয়ে এসো। আমি মাকে জানিয়ে রাখছি যে তোমরা আসছো কাল। কিন্তু রাফসানের কোনো কথা সাফওয়ানের কানে গেল না যেন। সাফওয়ান দ্বিতীয়বার আবার রুমাইশার দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে থাকা রুমাইশার চোখ দুটো সাফওয়ানের চোখের মতোই যেন দ্রুতি ছড়াচ্ছে। আর সেটা দেখে সাফওয়ানের চোয়াল নেমে গেল। সাফওয়ানের উত্তর না পেয়ে রাফসান হ্যালো হ্যালো করতে থাকলো ওপাশ থেকে, কিন্তু সাফওয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ হলো না। ও রুমাইশাকে দেখতে থাকলো। আর তারপর কোনো কথা না বলে কল কেটে দিয়ে দ্রুত বেগে রুমাইশার কাছে গেল ও। গিয়ে ওকে নিজের দিকে ফেরালো সাফওয়ান। আর তারপর গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো রুমাইশার চোখ দুটোকে।
সাফওয়ান এভাবে হঠাৎ করে এসে রুমাইশার দিকে এভাবে তাকানোয় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রুমাইশা। কিছুক্ষণ সন্দিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার? আপনি এভাবে দেখছেন কেন আমাকে? আগে কখনো দেখেননি নাকি? সাফওয়ান কোনো কথা বলল না। রুমাইশার হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। আর গিয়েই রুমের লাইটগুলো অফ করে দিয়ে রুমাইশাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। অন্ধকারের ভেতরে সামনে থাকা আয়নাতে নিজেকে দেখে নিজেই চমকে গেল রুমাইশা। সাফওয়ানের চোখ দুইটার সাথেও নিজের চোখ দুইটা উজ্জ্বলতা ছড়াচ্ছে। চোখের ডিপ ব্রাউন লেন্সটা হঠাৎ করে কেমন যেন লাইট ব্রাউন হয়ে গেছে, যার কারণে উজ্জ্বলতাটা একটু বেশি প্রকট হয়ে আছে। রুমাইশা অবাক হলো অনেক। সাফওয়ানের দিকে ফিরে বিস্মিত ভীত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? আমার চোখ আপনার চোখের মতো দেখাচ্ছে কেন? রুমাইশার প্রশ্নে কোনো উত্তর খুঁজে পেল না সাফওয়ান। ও নিজেও হতবাক। তাড়াতাড়ি আবার রুমে গিয়ে লাইট অন করলো ও। তারপর রুমাইশাকে মুখ খুলতে বলল, মুখের ভেতরটা দেখার জন্য। তারপর ড্রয়ার থেকে টর্চটা বের করে রুমাইশার মুখের ভেতরটা ভালোভাবে দেখল সাফওয়ান। নিজের মতো রুমাইশারও ক্যানাইন দাঁতদ্বয় সূচালো হয়ে আছে কিনা সেটা পরখ করলো ও। রুমাইশার ক্যানাইন দাঁতদ্বয় এমনিতেই সূচালো ছিল, তাই সাফওয়ান বেশি চিন্তা করলো না। দাঁতগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে রুমাইশার জিহ্বাটার খেয়াল করে দেখল সাফওয়ান। না, আর কোনো সমস্যা নেই। তাহলে চোখ জোড়া এমন হলো কেন? এটা কি ফ্লুইডের প্রভাবে? এরপর সাফওয়ান রুমাইশাকে জিজ্ঞেস করলো, এই দুদিনের ভেতর একবারও কি ওর চোখে কোনো রকম কোনো যন্ত্রণা অনুভব করেছে কিনা ও। কিন্তু রুমাইশা মাথা নাড়িয়ে না বোঝালো। সাফওয়ান চিন্তায় পড়ে গেল। এমনটা যে হতে পারে তা ওর মাথাতেই আসেনি। স্টাডি টেবিলের ড্রয়ারটা চেক করলো ও, সেখানে কোনো আনইনজুইড সিরিঞ্জ আছে কিনা দেখতে, কিন্তু পেল না। রুমের সব জায়গাগুলো একবার করে দেখলো কোনো সিরিঞ্জ পাওয়া যায় কিনা। শেষমেশ কাবার্ডের ভেতরে পেল একটা সিরিঞ্জ। আর সেটা দিয়ে রুমাইশার হাতের কনুইয়ের শিরা থেকে এক সিরিঞ্জ রক্ত নিল সাফওয়ান। তারপর ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে নিল। আর রুমাইশাকে বলল ঘুমিয়ে যেতে। রাতের ভেতর সম্ভব হলে সাফওয়ান ফিরে আসবে, নইলে একবারে সকালে আসবে। আর তারপর ছাদ থেকে এক লাফ দিয়ে মাটিতে পড়ে জংলাভূমিতে রওনা দিল ও। চিন্তিত মুখে রুমাইশা বসে রইল বিছানায়। এখন কি সাফওয়ানের মতো ও নিজেও অমন বিষাক্ত প্রাণীতে পরিণত হবে? পূর্বের দিকে আলোর রেখা দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা ধরণী ক্রমে ক্রমে আলোকিত হচ্ছে। উত্তরের জঙ্গলটা ভোরের পাখিদের কলকলিতে মুখরিত হয়ে আছে। আর সে জঙ্গলের মাঝখানটায় অবস্থিত ভুতুড়ে কুঁড়েঘরটা তলদেশে সাদা রঙা বিশালাকার ল্যাবের ভেতরে চিন্তন ভঙ্গিতে চেয়ারে বসে আছেন সাফওয়ান। মুখে হাত দিয়ে তর্জনী দ্বারা কপাল আর বৃদ্ধা আঙুল দ্বারা থুতনি ধরে বাম হাতের কনুইটা হাঁটুতে ঠেকিয়ে ডান হাতটা চেয়ারের হাতলের ওপরে রেখে বসে আছে ও। একদিকে ওর নিজের দাঁতের ভেনম, অন্যদিকে ওর তৈরিকৃত ফ্লুইড। দুইটার প্রভাবে রুমাইশার শরীরে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আর সামনে আরও পরিবর্তন আসবে, কিন্তু সে পরিবর্তনটা ব্যথাহীন, কিন্তু খুবই দ্রুতগামী। রুমাইশাকে আগে থেকে এ পরিবর্তনগুলোর ব্যাপারে সতর্ক করা প্রয়োজন, নইলেও ভরকে যাবে। সাফওয়ান চেয়ার ছেড়ে উঠে ল্যাব থেকে বের হলো। তারপর জঙ্গল পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো মেইন গেট দিয়ে। রুনিয়া নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। সাফওয়ানকে এমন চিন্তিত মুখে এত সকালে বাইরে থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। সাফওয়ান কাছাকাছি এলে জিজ্ঞেস করলেন, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি তুই? আর তোর মুখটাও এমন শুকনো শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? সাফওয়ান মায়ের সামনে জোর করে মুখে হাসি ফুটালো। তারপর বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুমি রান্নাঘরে যাও, আমি ওপরে গিয়ে রিমুকে ডেকে দিচ্ছি। বলে সাফওয়ান রুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়িতে উঠে গেল। রুনিয়া পেছন থেকে ছেলের যাওয়ার পানে চেয়ে রইলেন। সাফওয়ানের মুখের অভিব্যক্তি ওনার কাছে সুবিধার মনে হলো না মোটেও। সাফওয়ান ছাদে গিয়ে নিজের রুমে গেল। রুমাইশা ঘুমিয়ে আছে বিছানায় এলোমেলো হয়ে। সাফওয়ান বিছানায় ওর পাশে গিয়ে বসলো। তারপর রুমাইশার মুখটা একটু ভালোভাবে দেখে নিয়ে ওর গাল দুইটা আস্তে আস্তে চাপড়ে ঘুম থেকে ডেকে তুলল সাফওয়ান। রুমাইশা ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। সাফওয়ান ওকে ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আসতে বলল, কিন্তু রুমাইশা ঘুমের চোটে বিছানায় বসে ঢুলতে থাকলো। কয়েকবার বলার পর ও যখন রুমাইশা উঠল না, তখন রুমাইশাকে ওর বাহুতলে হাত দিয়ে উঁচু করে কোলে নিয়ে সাফওয়ান। তারপর ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে ছেড়ে দিল ওকে। এরপর রুমাইশাকে দ্রুত ফ্রেশ হতে বলে বাইরে চলে এলো ও। রুমাইশা ঘুম ঘুম চোখে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে বের হলো ওয়াশরুম থেকে। সাফওয়ান ওর অপেক্ষাতেই বিছানায় বসেছিল এতক্ষণ। রুমাইশাকে ইশারা করে নিজের পাশে বসতে বলল ও।
রুমাইশা বিছানার ওপর পা তুলে সাফওয়ানের এত সকালের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য মুখে হাত দিয়ে বসল। আচ্ছা, দৃশ্যপট এবার আসলো আরেক দিকে, বুঝছো? পরপর তিনখানা সাদা রঙা মাইক্রোবাস রাস্তায় ছুটে চলেছে ভোরের সদ্য ওঠা আলোর ফাঁক দিয়ে। দ্রুত গতিতে ছুটছে সেগুলো। ছুটতে ছুটতে সেগুলো একসময় এসে থামলো এক বিশাল জঙ্গলের পাশে। তারপর মাঝেই গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা দিয়েগো নামের যুবক ব্যক্তিটি গাড়ির মাঝখানে সিটে বসে থাকা মধ্যবয়সী লুকাস নামক ব্যক্তিটাকে ইংরেজিতে বলল, বস, সাফওয়ানের অবস্থান এই জঙ্গলের ভেতরেই। ট্র্যাকার সেটাই বলছে। লুকাস নামক ব্যক্তিটি তখন মুখে বাঁকা হাসি ফুটিয়ে স্বগতোক্তি করলেন, সাফওয়ানকে খুঁজে হারবার্টের হাতে তুলে দিতে পারলে পুরো $1 মিলিয়ন আমার। এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না, নইলে অন্য কেউ এসে সাফওয়ানকে খুঁজে পেলে $1 মিলিয়নটাও তাদের পকেটে যাবে। আমার বাংলাদেশে আসাটাই বৃথা হবে। এরপর তিনি দিয়েগোকে বললেন, সবাইকে নামতে বলো, নেমে জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজতে বলো। সবাইকে সাফওয়ানের অবস্থানটা শেয়ার করে দাও। সে যেন কোনোভাবে পালাতে না পারে। কেউ যেন গান ছাড়া জঙ্গলে না ঢুকে। আর ওদের বলে দাও, সাফওয়ানকে কেউ যেনই হালকাভাবে না নেয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। দিয়েগো লোকটা লুকাসের কথা শুনে সাথে সাথে ওয়াকি টকিতে বাকিদের ইনফর্ম করে দিল, আর সেই সাথে সাফওয়ানের অবস্থানটাও শেয়ার করে দিল সবার কাছে। আর তার কিছু মুহূর্ত পরেই ভারী পোশাকে সুসজ্জিত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি মরণাস্ত্র নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে, আর নেমেই জঙ্গলের গভীরে হারিয়ে গেল নিমিষেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আসলে পুরো বাংলাদেশেই তো এখন অনেক বেশি লোডশেডিং হচ্ছে। আমাদের এদিকেও লোডশেডিং হচ্ছে। আর এই লোডশেডিংয়ের কারণে ভিডিও ছাড়া এমন তেমন হয়ে যাচ্ছে, বুঝছো? তাই একটু তোমরা ম্যানেজ করে নাও, বুঝলা? আর ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলেই তো ভিডিও ছাড়ার আগ্রহ আরও বেড়ে যাবে, তাই না বলো? আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।